উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের গণিতের থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল। দেখো, আগের ক্লাসে আমরা প্রথম স্কুলটা কমপ্লিট করেছিলাম। দেখো, এটা থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন, এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের। তো এর আমরা প্রথম স্কুলটা আমরা আগের ক্লাসে করেছিলাম, দ্বিতীয় স্কুলটা এই ক্লাসে করব। পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 150 নম্বর পেজ থেকে করা হচ্ছে। তো দেখো, তোমাদের গণিতগুলো আমি সলভ করে দিচ্ছি। আর ছোট প্রশ্নগুলো শুধু ছোট প্রশ্ন করলে হবে না, সেগুলোকে বুঝতে হবে, বুঝে করতে হবে। তো প্রথম প্রশ্ন বলছে, দেখো, লব ছোট হর বড় যদি হয় এরকম ভগ্নাংশকে কি বলা হয়? তো আমরা যদি একটা খাতা বার করি, লব ছোট হর বড় বলতে লব ধরো হয়তো 5, হর হয়তো 7, তাহলে এরকম ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলা যায়? না, এরকম ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। একটা দেখে উত্তর কি হবে? না, প্রকৃত ভগ্নাংশ। এখানে 10টা করতে বলেছে। বদমাস নিয়মে ডি এর অর্থ কি? ডি এর অর্থ হচ্ছে ডিভিশন বা ভাগ। এটা আমরা 5-এ শিখেছি, মানে প্রথম এতে পরীক্ষায় শিখেছি যে ডিভিশন কথার অর্থ হচ্ছে ভাগ। যেটা বদমাস নিয়মে ডিভিশন কথার অর্থ হচ্ছে কি? না, ভাগ। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগেটা বলেছে যে 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12, তাহলে এটা কত হবে? তো দেখো, এখানে আমরা করেছি 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12। দেখো, এটা যদি করি 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12, তো প্রথমে আমরা কিছু নেই 1 ধরবো। এখানে পূর্ণ ভাঙলে 12 একে 12, সাথে 19/12। তো এটাকে লসাগু করলে 12 হবে। 12-র সঙ্গে 8 গুণ কত হবে? 96। আর এখান থেকে 19 বিয়োগ, আর 96 থেকে 19 বাদ দিলে কত হবে? 77/12। আবার 77/12কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, 12×5 = 60, 12×5 হ্যাঁ, তো দেখো 12×6 = 72, 5-এ 77। দেখো 6 পূর্ণ 5-এর 12, অ্যান্সারটা হবে 6 পূর্ণ 5-এর 12। পরেরটা বলছে, দেখো, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 5টি ডিমের দাম কত? এবার দেখো, এখানে ঐকিক নিয়মে করতে হবে। 1 ডজন মানে কি? 12টা। তাহলে 12টা ডিমের দাম কত? 48 টাকা। তাহলে একটা ডিমের দাম কত? 48/12। আর কটা বলেছে? না, কটা ডিমের দাম চাইছে? 5টি ডিমের দাম চাইছে। তাহলে 5টা ডিমের দাম কত? 48 গুণিতক 5/12। 12 4 48, 4 5 20, তাই না? তাহলে 4টি ডিমের দাম কত? 20 টাকা। তো কখনো হয় না 4টি ডিমের দাম 20 টাকা, এখন 7 টাকা করে ডিম পিস। তো দেখো পরেরটা, শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে দেখো, যদি শ্রমিক যদি বাড়ে তাহলে কম দিনে কাজটা হয়ে যাবে, আর শ্রমিক যদি কমে তাহলে বেশি দিনে কাজটা লাগবে, তাই না? এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? না, ব্যস্ত সম্পর্ক। পরের প্রশ্ন, গসাগু কথাটির পুরো নাম কি? গসাগু কথাটির পূর্ণ রূপ হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুরো অর্থটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো তোমরা, 1 কিগ্রা সমান কত গ্রাম? এখানে পাচ্ছ তোমরা 1 কিগ্রা সমান কত গ্রাম, দেখতে পাচ্ছ। তাহলে 1 কিগ্রা সমান কত? 1000 গ্রাম। আমরা যদি দোকানে গিয়ে বলি 500 গ্রাম ডাল দাও, অর্থাৎ কি 1 কেজির হাফ, তাহলে পুরো 1 কেজি মানে কত? 1000 গ্রাম। পরের প্রশ্ন, 60 ডিগ্রি কোণটি কি ধরনের কোণ? তোমরা প্রত্যেকে জানো 60 ডিগ্রি কোণটা কি কোণ? সূক্ষ্ম কোণ। এখানে লিখে দেওয়া আছে, দেখো 60 ডিগ্রি কোণটা কি কোণ? সূক্ষ্ম কোণ। পরের প্রশ্ন, 8050 পয়সা সমান কত টাকা? দেখো, পয়সাকে টাকা করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে বলতো? 100 দিয়ে। তাহলে 8050কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, দেখো 100 108 800, তাই না? 50 নামে 1 শূন্য, তাহলে 50, তাই না? তাহলে 50 নামলো, তাহলে এটা কত? 80 টাকা 50 পয়সা। 80 টাকা 50 পয়সা। 80,000 মানে 8050 পয়সা মানে 80 টাকা 50 পয়সা। পরে প্রশ্ন, ব্যাস ব্যাসার্ধের কত গুণ হয়? ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা জানতে হবে। না, একটা বৃত্ত যদি আমরা আঁকি, এইটাকে বলে ব্যাসার্ধ, আর এই পুরোটাকে বলা হয় ব্যাস। এই পুরোটাকে বলা হয় ব্যাস, বা এই পুরোটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাসার্ধ যত, ব্যাস তার দ্বিগুণ। তো এখানে প্রশ্ন বলেছে, দেখো, ব্যাস ব্যাসার্ধের কত গুণ? না, 2 গুণ বা দ্বিগুণ। পরের প্রশ্ন বলেছে, দেখো, সবচেয়ে ছোট সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য। এমন একটা সংখ্যা দ্বারা 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও, তাহলে এই দুটো লসাগু হয়ে যাবে, গুণফল, তাই না? তাহলে 6×5 = 30। যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা আছে আর 6 যৌগিক সংখ্যা, কখনো এর আর যাবে না ছোট লসাগু, তাই না? তাহলে 5×6 = 30। তাহলে 30 একটা ছোট সংখ্যা যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। লোক সংখ্যার অপরিবর্তিত, অর্থাৎ লোক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে কাজের পরিমাপ বাড়লে সময় বেশি লাগবে না কম লাগবে? কারণ বেশি লাগবে, তাই না? সময় কি লাগবে? বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা আমি বাড়াবো না, তাহলে কাজটাকে বাড়াবো, তাহলে বেশি সময় লাগবে, তাই না? পরের প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কাটাকুটি করতে হবে। 120/44, এটা কি করে এসছে আমি দেখাচ্ছি, দেখো না, 120 আর নিচে কত? 120/144, তাই তো? 144, এটা কিভাবে করতে হবে? শর্টকাট নিয়ম কি? না, প্রথমে 120কে তোমরা উৎপাদকে ভাঙবে। 2 দিলে হবে 60, 2 দিলে হবে 30,
2 দিলে হবে 15, আর 3 দিলে হবে 5। আর 144কে ভাঙলে দেখো, 2 দিলে হবে 72, 2 দিলে হবে 36, 2 দিলে হবে 18, 2 দিলে হবে 9, আর 3 দেখো এই 3 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে আছে? 5। তাহলে উপরে কেটে লিখবো 5। আর এখানে কি আছে? 3 গুণে 6, কেটে গেলে 6। তাহলে অ্যান্সারটা কত হবে? 5/6। অ্যান্সারটা কত হচ্ছে? দেখো 5/6। তো কিভাবে কাটাকাটি করলাম তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, এইভাবে যদি তোমরা মৌলিক উৎপাদক করে লঘিষ্ঠ আকারে কাটাকাটি করো, তবেই গণিতটা পারফেক্ট হবে এবং সুন্দর হবে। পরেরটা কি বলেছে দেখো, পরে কোনটা বলেছে দেখো, যে 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, তাহলে 3 কিগ্রা চিনির দাম কত? তাহলে দেখো 500 গ্রাম, তাই তো, তার 3 কিগ্রা মানে কি 3000 গ্রাম। তাহলে 500 গ্রাম চিনির দাম কত? 16 টাকা। 1 কিগ্রা চিনির দাম কত? 16/500 টাকা। আর কত? 2 কিগ্রা মানে 2000 গ্রাম চিনির দাম 16/500 কত? 16 ভাজিত 500 গুণিত কত? 2000, তাই না? তাহলে 5 4 তাহলে 16 কত হবে? 16 6 96 টাকা। দেখো এই 3 গ্রাম বলছে মানে 3000, আমি 2 গ্রাম ধরেছি, তাহলে 3 গ্রাম 3000 দিয়ে গুণ হবে। তাহলে 6×5 = 30, 500 6 3000, আর 16 6 96 টাকা। তাহলে 3 কেজি চিনির দাম কত হবে? 96 টাকা। পরের প্রশ্ন দেখো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশ দেখো 15×3=8। এটাকে কি ভাঙতে হবে? ভাঙলে কি হয় না, 8-এর সঙ্গে 15 গুণ হয়, তার সঙ্গে 3 যোগ হয়, তাই না? তো 15×3, দেখো এখানে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 15 এখানটা আমি করে দিচ্ছি না, 15×3=8, এটাই দিয়েছে তো, 15×3=8। তো এটাকে আমরা যদি ভাঙি কি হবে দেখো, তো 15 আসছে কত? 15 4 60, 15 আসছে 120, 120 আর 3 যোগ করলে কত হবে? 30। তাহলে 15 আসছে 120 যোগ 3 আর নিচে 8, তাহলে 123/8। অ্যান্সারটা কত হবে না 123/8। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, মানে কি ওপরে ছোট নিচে বড়। পরের প্রশ্ন কি বলেছে, 3/5 ও 4/7 মধ্যে কোনটি বড় কোনটি ছোট? 3/5 আর 4/7, দেখো এই গণিতগুলো করার জন্য আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। 3/4 আর একটা কি বলেছে না 4/7, তাই তো? 3/4 এবং 4/7। এর জন্য কি হবে, নিচে হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে হরের লসাগু করলে কত হবে? 28 হবে, তাই না? তাহলে 3/4কে আমরা কত গুণ, দেখো 4 × 7 = 28 হবে। নিচে 28 করতে হবে, 4 7 28, 7টা উপরে গুণ হবে, তাহলে 21/28। আর 4 আর 7 দিয়েছে, 7 4 28, তাই না? 4 4 16/28। তাহলে একটা হচ্ছে 21/28 আর একটা হচ্ছে 16/28। বড় কোনটা? এই 21/28। তাহলে 3/4টা বড়। তো এখানে বলা আছে দেখো 3/4টা বড়, এই 3/4টা বড়। এই 3/5 দিয়েছে, 3/5 একরকম করেছে দেখো, 5 5 আর 7 লসাগু 35, 7 5 35, 21 35। আর এটা যদি 5 দিয়ে গুণ করে 20 35, বড় কোনটা? 21 35। তাহলে এটা 3/5টা হবে বড়, 3/5টা হবে বড়। 180 ডিগ্রি কোণকে কি কোণ বলবে? ছবি এঁকে দেখা। 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয় না, তোমরা প্রত্যেকে জানো 180 ডিগ্রি কোণটাকে বলা হয় সরল কোণ। আর এই সরল কোণ দেখতে কেমন? একদম সোজা আকার, একটা সরল আকার টেনে কোণ চিহ্ন দিলে এটাই হচ্ছে, কারণ এটা 90 ডিগ্রি আর এদিকে 90 ডিগ্রি, টোটাল যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। এরপরে দেখো 3-এর দাগের বড় গণিত দিয়েছে 2 নম্বরে, এটাও 2 নম্বরে ছিল, আমি ছোটখাটো করে দিয়েছি, একদম সোজাভাবে খাতায়ও বুঝিয়ে দিয়েছি। 3-এর দাগের গণিতগুলো দেখো, একেরটা কি বলেছে না, স্থূলকোণ কাকে বলে ছবি এঁকে দেখাও। তো তোমরা 3-এর দাগের একেরটা দেখো, এখান থেকে আমি করেছি, বড় গণিতগুলো খাতায় করেছি আর ছোট গণিতগুলো বইতে করে দিয়েছি। তো তোমরা প্রত্যেকে খাতায় করবে, বইতে করবে না, আমি সুবিধার্থে এটা করেছি। তো স্থূলকোণ কাকে বলে দেখো, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? স্থূলকোণ। ছবিটা কিভাবে হবে? এইভাবে করতে হবে, কারণ স্থূলকোণ একটা 120 ডিগ্রি, তাহলে কোণ এ ও বি সমান 120 ডিগ্রি। তাহলে 90 থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? স্থূলকোণ বলা হয়। স্থূলকোণটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। ক্ষয়ের দাগের কোণটা কি বলছে? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? দেখো ক্ষয়েরটা কি বলছে, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার না 2 প্রকার, এই 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। যে ত্রিভুজের সব বাহু সমান থাকে সমবাহু, যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকে সমদ্বিবাহু, আর যে ত্রিভুজের কোনো বাহু সমান না তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্ত 4 সেমি ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ হবে 4 সেমি। তো এর জন্য দেখো তোমরা পেন্সিলে করবে, আমি পেনে করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে এটা 4 সেমি আমি টেনেছি স্কেল দিয়ে প্রথমে, তারপরে একটা বড় করে আকার টানবে, তারপরে এখানে 4 সেমিটা নিয়ে
পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিলে ঢুকিয়ে এটাকে গোল করে দেবে, ঠিক আছে, ওটা গোল করে দেবে। তাহলে এখানে ব্যাসার্ধটা 4 সেমি হলো, তাই না? এটা আর ব্যাস কত হবে বলতো? 8 সেমি, ডবল হয়, তাই না? তাহলে এখানে দেবে নির্ণেয় ও কেন্দ্রীয় বৃত্ত, এটা লিখতে হবে কিন্তু, না লিখলে নাম্বার নেই। নির্ণেয় ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, ও এ। ব্যাসার্ধটার নাম কি দিয়ে দেবে? ও এ ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। 4 সেমি, 5 সেমি, 6 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব? যুক্তি দাও। দেখো 4 সেমি, 5 সেমি, 6 সেমি, এর মধ্যে সবচেয়ে ছোট বাহু দুটো কোনটা? 4 আর 5। তাহলে 4 আর 5 যোগ করে কত? 9। এই বড় বাহু থেকে বড় হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ দুটি বাহুর সমষ্টি দ্বিতীয় বাহু অপেক্ষা বড়, অর্থাৎ ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল এই বাহুটার থেকে বড়, এই জন্য এটা ত্রিভুজ আঁকা সম্ভব। সূত্রটা কি ছিল? না ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। সেই নিয়মটাই এখানে খাটছে, বোঝা গেছে? তাহলে আমাদের 3-এর দাগের সমস্ত গণিতগুলো আমরা ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা 4-এর দাগের গণিতগুলো করব। তো 4-এর দাগের গণিতগুলো দেখো কি বলেছে। 4-এর দাগেরটা একেরটা প্রথমটা বলেছে সরল করি। তো সরলে দেখো, সরল এখানে 56 ভাজিতক 4 পূর্ণ দিয়েছে, দ্বিতীয় বন্ধনী 8 দিয়েছে এবং 5 দিয়েছে, 2 দিয়েছে, বিভিন্ন রকম দিয়েছে। তো সরলটাকে প্রথমে তোমরা প্রত্যেকে তুলবে, খাতায় না তুললে কিন্তু সরলটা হবে না। তো সরলটা তোমরা প্রত্যেকে তুলবে, এই দেখো। তো প্রথমে সরলটা তুলেছি, প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়। তোমরা প্রত্যেকে জানো যে বন্ধনীর মধ্যে সবচেয়ে প্রথম হয় রেখা বন্ধন। তাহলে এটা থেকে এগুলো যা আছে তা থাকবে, এটা থেকে এটা বদলে 1। তাহলে এবারে প্রথম বন্ধনী কাজ, রেখা বন্ধনী হয়ে গেলে প্রথম বন্ধনী কাজ। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। আর এই 2টা বাইরে গুণ আছে, তাহলে 2 গুণে কত হবে? 4। আর 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1, তাই তো? তাহলে এবারে দেখো দ্বিতীয় বন্ধনী কাজ হবে, তৃতীয় বন্ধনী 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। বাইরে 4 গুণে আছে, গুণে রাখবো, তাহলে 7 4 28। তাহলে 56 ভাজিতক 28, তাই তো? 56 ভাজিতক 28, দেখো 56কে 28 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, তাই তো? তাহলে নির্ণেয় সরলফল হবে 2। অ্যান্সারটা বুঝতে পেরেছো? তাহলে এই সরলটার অ্যান্সারটা কত হবে? 2 অ্যান্সার হবে। তোমরা নিজেরা করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। পরের গণিতটা কি বলেছে দেখো। রাস্তা তৈরি করতে 16 জন লোকের 10 দিনে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিয়ে দিতে হয়। তাহলে 24 জন লোকে 8 দিন কাজ করলে কত টাকা দিতে হবে? দেখো এটা আমরা সেই তৈরাশি পদ্ধতি করেছি, ওই নিয়মে করা যায়, আমি দেখিয়েছিলাম আগের দিন, ওই নিয়মে করতে পারো। আমি ছোটোখাটো তৈরাশি পদ্ধতি করেছি। তাহলে 16 জন লোক 10 দিনে 3200 টাকার বিনিময়ে একটা কাজ করে, 24 জন লোক 8 দিনে ওই কাজটা কত টাকার বিনিময়ে করবে? এবারে দেখো এখানে ভালো করে দেখো। আচ্ছা, দিন আর টাকা, দিন যদি বাড়ে টাকার পরিমাণ বাড়বে, তাহলে এটার আর এটার মধ্যে বাড়বে, আর এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক, তাই তো? আবার জনসংখ্যা যদি বাড়ে টাকার পরিমাণ কম পাবে, বেশি জন কাজ করলে কি যতজন বাড়বে টাকা বাড়বে, সরি, যত বেশি লোক কাজ করবে তত বেশি টাকা লাগবে, এটাও তাহলে কি হবে? সরল সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা প্রথমে এটা লিখবে, সরল মানে উল্টে যাবে, উপরে 8 নিচে 10, এটা উল্টে যাবে, উপরে 24 নিচে 16। কাটাকাটি করে দেখো 0 0 একটা কাটলো, আর 8 দুগুণে 16 আর 12 দুগুণে 24, 32 আর 320 আর 12 গুণ করলে কত হবে? 3840 টাকা। তাহলে 3840 টাকা দিতে হবে। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারটা হবে 24 জন লোক 8 দিন কাজ করলে তাকে 3840 টাকা দিতে হবে, 3840 টাকা দিতে হবে। দেখো পুরো গণিতটা আমরা এইটুকুর মধ্যে কমপ্লিট করলাম। এরপরে দেখো 4-এর দাগের গড়টা কি বলেছে, খড়টা এখন কমপ্লিট করলাম। গড়টা বলছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224, তাহলে সংখ্যা দুটি কি কি? দেখো এই গণিতটা করতে হলে আমরা কিভাবে করব না, প্রথমে বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল দিয়েছে, যোগফল কত দিয়েছে না এইটা 2420 আর বিয়োগফল এত দিয়েছে। তো এরকম হলে প্রথমে এটা কি করবো, দুটি সংখ্যা কি কি না, একবার এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ কি না 2 4 2 0, দেখো এখানে করছি আমরা 2 4 2 0, এটা নেবো, এর সঙ্গে এই 1 2 2 4কে যোগ করবো একবার, ঠিক আছে? যোগ করলে কত হবে দেখো 4 4 6 3। এই যে সংখ্যাটা পেলাম আমরা, একে 2 দিয়ে ভাগ করে দেবো। তাই একে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 3 6 4 4, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 1 থাকলো 16, 2 আসতে 16, আবার 4 2 দুগুণে 4, আবার 4 2 দুগুণে 4। তো অ্যান্সারটা কি পেলাম? একটা সংখ্যা কত পেলাম
না 1 8 2 2। আবার একই রকম এই দুটো সংখ্যার বিয়োগ করব। 2 4 2 0 1 2 2 4 বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে 1 পড়ে থাকবে, 11 থেকে 2 বাদ দিলে 9, এখানে 3 পড়ে থাকবে, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 2 থেকে 1 বাদ দিলে 1। তো এই যে সংখ্যাটা পেলাম বিয়োগ করে, একে আবার 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 1 9 6 কে 2, 2 5 10, 1 9, 2 9 18, 1 6, 2 8 16। তাহলে এই একটা সংখ্যা পাচ্ছি 5 9 8, আর একটা কত পাচ্ছি 1 8 2। অর্থাৎ সংখ্যা দুটি হলো কি কি হবে, 1 8 2 2 আর 5 9 8। তোমরা করে দেখবে এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু এইটা হবে, এই যে এইটা 2 4 2 সংখ্যাকে যোগ করে দেখো, আর বিয়োগ করলে হবে এই যে এই সংখ্যাটা 1 2 2 4, 1224, আর এটা আছে 2420। ঠিক আছে, তাহলে ওইটা বুঝতে পেরেছো যে দুটো সংখ্যার প্রশ্নটা একবার বলছি দেখো, দুটো সংখ্যার যোগফল এত, বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটি কি কি না, এই দুটো সংখ্যা যোগ করবে একবার, বিয়োগ করবে একবার, তাকে 2 দিয়ে ভাগ করবে, যোগফলকে 2 দিয়ে ভাগ করবে, আবার বিয়োগফলকেও 2 দিয়ে ভাগ করলে সংখ্যা দুটো পেয়ে যাব। পরের প্রশ্ন বলেছে দেখো ঘর দাগেরটা, যে একটি বাঁশের 2/3 অংশ লাল ও 1/3 অংশ সবুজ ও 8 39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি? তাহলে এই তিনটে যোগ করবে, মোট বাঁশটা কি 1 অংশ, এই তিনটে যোগ করে 1 থেকে বিয়োগ। তাহলে এটা কিভাবে করব দেখো গণিতটা, না প্রথমে কি লিখবে, ধরি মোট অংশ সমান 1 অংশ, তাহলে রং করা হয়েছে মোট 3টে রং, 3বার রং করেছে। কি কি 3টে রং করেছে বলছো, হলুদ রং, লাল রং আর সবুজ রং, তাই তো? তাহলে এই 3টে রং যোগ করব। দেখো প্রথমে যোগটা কি হয়, এই 3টেকে লসাগু করবে, লসাগু করলে কত উত্তর হবে, 13 3 আর 39, 3-এ দেবে 13 1 13, আবার 13-তে দেবে 1 1 1, অর্থাৎ লসাগুটা উত্তর হবে 13 3 39, 3 আর 13 গুণ করলে 39, তাই তো 39। তাহলে এবার নিচে 39, 13 3 39, 3 13 39, 39 একে 39 গুণ করলে কত পাচ্ছি 6 13 আর 8 যোগ করলে কত পাচ্ছি আমরা দেখো 27/39। তাহলে বাকি অংশ এই এক অংশ থেকে এই অংশটা বাদ দেবো, দেখো ওই কিছু নেই, 1 লসাগু করলে 39, এখানে 39 বসবে, বিয়োগ 27, তাহলে অ্যান্সার কত পাচ্ছি 12/39। কত উত্তর পাচ্ছি না 12/39। এবারে এটাকে 3-এ কাটো, 3 4 12, 13 3 39, উত্তরটা হবে 4 13। তাহলে রং করা বাকি আছে কত অংশ, 4 13 অংশ, 4 13 অংশ এখনো রং করা বাকি আছে। তো দেখো আমরা ঘর দাগের গণিতটা পুরো ফুল টু ফুল কমপ্লিট করলাম। এরপরে দেখো 5-এর দাগের যে গণিতগুলো বলেছে, 5-এর দাগের 3টে গণিত বলেছে, এই 3টে গণিত আমরা করব। 5-এর দাগে কটা কি বলে দেখো, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ এঁকে নাম করো, অর্থাৎ একটা চাঁদা নিয়ে সেখানে 45 ডিগ্রি কোণটাকে আঁকতে হবে। তো দেখো আমরা করেছি, এটা পেন্সিলে করবে, আমি বারবার বলছি পেনে করেছি সুবিধার্থে তোমরা যাতে বুঝতে পারো। তো চাঁদা নেবে 45 ডিগ্রি কোণটা লিখবে, এবং লিখবে কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এটা কি কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর দেখো 5-এর দাগের ক্ষয়ের প্রশ্নটা, ত্রিভুজ কাকে বলে, এর বাহু কোণ ও শীর্ষবিন্দু দেখাও। তো একটা ত্রিভুজ আঁকবে তোমরা নিজে থেকে, যেরকম খুশি আঁকবে, পেন্সিল দিয়েই আঁকবে, যতটা পেন্সিলটা দিয়ে আঁকলে ভালো হয়, আর পেনে আঁকলে অনেক স্যার নাম্বার দেয় না, কারণ জ্যামিতি কখনো পেনে করতে নেই। তো দেখো প্রথমে এই যে 3টে বাহু দ্বারা ত্রিভুজ কাকে বলে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমান্তরিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা লিখবে। এখানে এবিসি বা পি কিউ আর একটা ত্রিভুজ দেবে, ত্রিভুজ আর বাহু কি কি দেখো, পি কিউ, কিউ আর এবং পি আর, তাই না? আর কোণ কি কি দেখো, এই কোণটা, এই কোণটা হলে পি কিউ আর, এই কোণটা কিউ আর পি, এই কোণটা আর পি কিউ দেওয়া আছে। শীর্ষবিন্দু মানে কি, কোণগুলো এই যে এইটা, এটা যেখানে মিলেছে, তাই না? তাহলে পি কিউ আর 3টে শীর্ষবিন্দু, একদম কমপ্লিট। দেখো এইভাবে তোমরা করবে, একদম ভালোভাবে নাম্বার পাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি বৃত্ত এঁকে, যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অর্থাৎ আমি প্রথমে একটা ও কেন্দ্রকে করি, একটা বক্ররেখা দ্বারা বৃত্তটাকে আঁকলাম। একে দেখো এখানে একটা ব্যাসার্ধ টানলাম, এটা ব্যাস টানলাম, এটা জ্যা টানলাম, লিখে দেবে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাস পি কিউ, মানে এটা পুরোটা ব্যাস, দেখো পি কিউ ব্যাস, ব্যাসার্ধ ও এ বলতে পারো, ও পি বলতে পারো, ও কিউ বলতে পারো। কেন্দ্রটা কি ও হচ্ছে কেন্দ্র, আর জ্যা কোনটা, জ্যা হচ্ছে এস টি, যে এটা হচ্ছে জ্যা, এটাকে বলা হয় জ্যা। ঠিক আছে, এরপরে দেখো গয়ের দাগের একটা অথবা দিয়েছে প্রশ্নে,
যে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ছবি অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে বলে, সমকোণী মানে কি, যার একটা কোণ 90 ডিগ্রি হবে। তো দেখো এখানে ত্রিভুজটা এঁকেছি আমরা, সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে সমকোণী ত্রিভুজটা যার একটা কোণ 90 ডিগ্রি হবে, এরকম একটা ত্রিভুজ আঁকবে। এবিসি হলো সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ কোনটা, যে সমকোণের বিপরীত বাহু, এই যে সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, আর কোণ এ বি সি এইটা হচ্ছে সমকোণ। আর লম্ব কোনটা, এ বি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি, এটাকে কি বলা হয়, ভূমি, আর এটাকে কি বলা হয়, লম্ব। ঠিক আছে, তোমরা সকালে বুঝতে পেরেছো। ইতিমধ্যে আমরা 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো সলভ করে ফেললাম। আমি আরেকবার দেখাচ্ছি, 1-এর দাগ আর 2-এর দাগ যেহেতু বইতে করে দেওয়া আছে, আমি 2-এর দাগগুলো খাতা করে বুঝিয়েছি। আমি 3-এর দাগ থেকে আরেকবার ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা দেখতে পাওনি বা ভিডিওটা স্কিপ করে গেছো, সেখান থেকে ভালোভাবে তোমরা দেখতে পাও। তো আমি দেখো জুমটা ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে তোমরা এখান থেকে দাগ নাম্বার দেওয়া আছে, গণিতগুলো টুকটুক করে তুলে নেবে। তো এটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। আর তোমাদের বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং কোনো যদি ভিডিও তোমাদের চাওয়ার থাকে তো তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। এবং কোনো গণিত যদি বোঝার থাকে তো সেটা মেনশন করে দেবে কমেন্ট বক্সে, যে এই এত দাগের গণিতটা আমরা বুঝতে পারিনি স্যার, তো আমি অবশ্যই ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের দিন আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব, বাঁকুড়া ক্রিশ্চান কলেজ গেট হাই স্কুল। তো এই স্কুলটা নিয়ে আগের দিন আলোচনা করব, এই স্কুলটা অলরেডি রেডি হয়ে আছে, আমি আগের ক্লাসে ভিডিওটা ছাড়বো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালোভাবে পড়াশোনা করবে।